হয়তো অনেকেই ভুলে গেছেন, খোদ আওয়ামী লীগের লোকেরাও হয়তো ভুলে যেয়ে থাকবেন, অনেকেই। কিন্তু ইতিহাসে এই দিনটার তাৎপর্য এবং গুরুত্ব অসাধারণ। 1968 সালে তৎকালীন পাকিস্তান সরকার 8 জানুয়ারি একটি প্রেস নোট প্রকাশ করে বলে, ভারতের আগরতলায় একটি ষড়যন্ত্র হয়েছে, সেখানে সিএসপি অফিসাররা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সদস্যরা রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত হয়েছে, পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রীয় অপরাধের সঙ্গে জড়িত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 131, 120 ক দণ্ডবিধি আইনের ধারায় মামলা শুরু হয়। এই মামলার তদন্তে 35 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে। বলা হয় তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। প্রথম দিকে সিদ্ধান্ত হয় কোর্ট মার্শাল হবে, সেখানে বিচার হবে। কোর্ট মার্শালে বিচারের প্রক্রিয়ার থেকে সরে যায় 1970 সালের নির্বাচনের কথা মাথায় রেখে। এরপর কুর্মিটলা ক্যান্টনমেন্টে সুরক্ষিত একটি বিচার আদালত গঠন করা হয়। সেখানে শুরু হয় শেখ মুজিব, রুহুল কুদ্দুস, তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল শওকত, সার্জেন্ট জহিরুল হক, কমোডর মোয়াজ্জেম সহ 35 জনের বিচার। সেই বিচার প্রক্রিয়ায় আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেদিন সেই বিচার প্রক্রিয়ায় বাঙালিরাও সম্পৃক্ত হয়েছিল। বিচার প্রক্রিয়ায় বিচারক হিসাবে সেদিন অবাঙালি এস.এ. রহমান আর 2 জন বাঙালি এম.আর. খান এবং মকসুমুল হাকিম বিচারক হন। এই 3 সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তড়িঘড়ি করে ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করে সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়। শেখ মুজিবের পক্ষে আসেন প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম। তাকে সহায়তা করেন বাংলাদেশের আইনজীবী আব্দুস সালাম খান, আতাউর রহমান খান এবং তাদের কনিষ্ঠ জুনিয়র ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আর সেই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং বাঙালি আইনজীবী টি.এইচ. খান রাষ্ট্রপক্ষের আইনজীবী হন। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। টার্গেট ছিল শেখ মুজিব এবং তার সহযোগীদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। অভিযোগ, তারা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের ত্রিপুরার আগরতলায় ষড়যন্ত্র করেছেন। তখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এক পর্যায়ে বাধ্য হয়ে থাকা শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দিতে চান, কিন্তু তিনি বলেছিলেন কোনো প্যারোলে তিনি মুক্তি নেবেন না। মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহিরুল হককে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এজন্য আগুনে বিস্ফোরিত হয়ে ওঠে সারা দেশ। ভয়াল পরিস্থিতি সৃষ্টি হলে রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকা অবাঙালি বিচারপতি এবং অবাঙালি প্রধান আইনজীবী রাষ্ট্রপক্ষের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন। অতিথি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ বাঙালিরা। ভবন থেকে পালিয়ে যান পাকিস্তানের সেই বিচারপতি এবং প্রধান কৌশলী। তছনছ হয়ে যায় আগরতলা ষড়যন্ত্র মামলার সমস্ত নথিপত্র। এক পর্যায়ে 1969 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয় শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এই মামলা প্রত্যাহার হওয়ার পরের দিনই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অভিযুক্তদের সম্বর্ধনা এবং বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শুরু হয়ে যায় ইতিহাসের নতুন বাঁকে বাঙালি জাতির পথ চলা।
উত্তাল জোয়ারে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শুধু পূর্ব পাকিস্তানে নয়, সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হন শেখ মুজিব। আওয়ামী লীগ নির্বাচিত হয় জনগণের প্রতিনিধি হিসাবে। তারপরেও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তার ধারাবাহিকতায় অনেক চড়াই উতরাই পার হয়ে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয় শেখ মুজিবের নেতৃত্বের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেদিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কারো বিরুদ্ধে মামলা হয়নি। পাকিস্তানিরা কিন্তু সেদিন জিয়াউর রহমান সহ কাউকে অভিযুক্ত করেনি। পূর্ব পাকিস্তানকে স্বতন্ত্র সত্তায় বিচ্ছিন্ন করে আলাদা দেশ করার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগী ৩৫ জনের বিরুদ্ধে যে মামলা হয়, সেই মামলায় অন্য কোনো রাজনীতিবিদ ছিলেন না। ৮ জন সিভিল কর্মকর্তা সহ অন্যান্যরা, তার ভিতরে 2 জন সিএসপি অফিসার, তাদের গ্রেফতার করা হয়। কর্নেল শওকত পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছিলেন। সার্জেন্ট জহুরুল হক ইতিহাসের এক বড় পুত্র, কমোডর মোয়াজ্জেম, যার নামে আমি পিরোজপুরে স্মৃতিসৌধ করে দিয়েছি। এভাবেই বাংলাদেশের গোড়াপত্তনের যা কিছু তার সূচিত হয় বঙ্গবন্ধুর 6 দফা থেকে, ধারাবাহিকতার মধ্য থেকে 69-এর গণ অভ্যুত্থান। জীবন উৎসর্গ করেন সার্জেন্ট জহুরুল হক। নিশ্চিত মৃত্যু হবে জেনেও প্যারোলে মুক্তি না নিয়ে বাঙালির অধিকার এবং স্বাধিকারের প্রশ্নে দৃঢ়তা ধারণ করে থাকেন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সাম্প্রতিক কালের শুধু নয়, সর্বকালের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তো আওয়ামী লীগের অনেকেও 19শে জুনের টার্নিং পয়েন্টের কথা মনে রাখে না। এই দিনটা ছিল অগ্নিগর্ভ হয়ে ওঠার দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে। সেদিনও দালালি করেছিল 2 বাঙালি ট্রাইব্যুনালের বিচারক হয়ে, এবং 2 বাঙালি সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি থমাস উইলিয়াম, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, অ্যাডভোকেট আতাউর রহমান খান, এবং শ্রদ্ধা জানাই তাদের কনিষ্ঠতম আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলামকে। এটাই তো ইতিহাস, ইতিহাসের টার্নিং পয়েন্ট। পরাভব মানেন নাই বঙ্গবন্ধু কোনোদিন। তার কন্যা শেখ হাসিনাও অবদমিত হন না। ইতিহাসের বাঁকে বাঁকে এমন অধ্যায় অতিক্রম করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। জীবন দিতে হয়েছে বঙ্গবন্ধুকে, সপরিবারে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে শেখ হাসিনাকে বারবার। 19 জুন বাঙালি জাতির ইতিহাসের টার্নিং পয়েন্টের একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। হয়তো আওয়ামী লীগের লোকেরাও আজকের দিনটির কথা ভুলে গেছেন ব্যারিস্টার রেজাউল করিম। এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বাঙালি পরাভব মানেনি। পরম শ্রদ্ধায় স্মরণ করি বঙ্গবন্ধু তোমাকে।